ভারতে রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধস, উত্তর পূর্ব ভারতের 4 রাজ্যে নিহত অন্তত 36 জন। এদিকে যুক্তরাষ্ট্রের 7 অঙ্গরাজ্যে টর্নেডোতে নিহত হয়েছে 23 জন। ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফার আগে কলকাতায় মোদি মমতার তীব্র বাকযুদ্ধ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের দেশ স্পেন, নরওয়ে। স্বাগত জানিয়েছে পশ্চিম তীর ও গাজার মানুষেরা। পোষা কুকুরের বিশেষ ফ্লাইট নিয়ে থাকছে একটি প্রতিবেদনে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। ভারতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় উত্তর পূর্ব 4টি রাজ্যে নিহত হয়েছে অন্তত 36 জন। এর মধ্যে কেবল মিজোরামে মৃত্যু হয়েছে 27 জনের। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে জানানো হয়, মিজোরাম অঙ্গরাজ্যের 27 জনের মধ্যে আইজল জেলায় একটি খনি ধসে 21 জন নিহত হয়। আরও 10 জন নিখোঁজ হয়েছে। এছাড়া নাগাল্যান্ডে 4 জন, আসামে 3 জন ও মেঘালয়ে 2 জনের মৃত্যু হয়। ভূমিধসের কারণে এসব রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বৃষ্টি, দমকা বাতাসের সঙ্গে ভূমিধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এসব এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। যুক্তরাষ্ট্রের 7 অঙ্গরাজ্যে টর্নেডো, বজ্রপাত সহ ঝড় বৃষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। 7 অঙ্গরাজ্যের প্রায় 3 লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ NWS জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড সহ পূর্ব উপকূলীয় এলাকাগুলোয় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, এমনকি বন্যাও হতে পারে। গত রোববারের ঝড়ে যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্যে 660টির বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোকে কেন্দ্রীয়ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসতে পারবেন না। তাকে হয়তো 7-8 দিন প্রধানমন্ত্রী বলা যাবে। মঙ্গলবার রাজ্যের বেহালায় এক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনের 7ম বা শেষ দফার ভোট গ্রহণ হবে আগামী 1 জুন। পশ্চিমবঙ্গেও ওই দিন শেষ দফার 9টি আসনে ভোট হবে। এর আগে মঙ্গলবার 2টি রোড শো ও একটি নির্বাচনী সভা করেন মমতা। উত্তর 24 পরগনার বিরাটি থেকে ওই রোড শো শুরু হয়ে কলকাতা বিমানবন্দরে শেষ হয়। দ্বিতীয় রোড শোটি হয় কলকাতার এন্টালি থেকে বালিগঞ্জ পর্যন্ত। রোড শো শেষে বেহালায় নির্বাচনী সভায় মমতা বলেন, মোদি এবার আর ক্ষমতায় ফিরবেন না, বিদায় নেবেন। এদিকে শেষ দফার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতায় প্রথমবারের মতো রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন সন্ধ্যার পর উত্তর কলকাতার শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে এই রোড শো শুরু করেন তিনি। এই রোড শোতে মোদীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এর আগে উত্তর 24 পরগনার অশোকনগরে আয়োজিত জনসভায় মোদী বলেন, আগে এই বাংলায় লুটেছে কংগ্রেস ও বাম দল, এখন 2 হাত ভরে লুটছে তৃণমূল। ওদের হাত থেকে বাংলাকে রক্ষা করার সময় এসে গেছে। এবার বিজেপিকে পদ্ম ফুলে ভোট দিয়ে মোদীর হাতকে শক্তিশালী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান মোদী। ইসরায়েল ঘোষিত গাজার রাফা সীমান্তের নিরাপদ অঞ্চলে আবারও হামলা চালিয়েছে তেল আবিব। রাফার আল মাওয়াসি অঞ্চলে এই হামলায় অন্তত 21 জন নিহত হয়। তবে এই এলাকায় হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে রাফাতে ইসরায়েলি হামলা চলমান থাকায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। মাসখানেক আগেই রাফা সীমান্তের আল মাওয়াসিকে মানবিক এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। গাজা জুড়ে হামলা জোরদার হওয়ার পর বেসামরিকদের সেখানে আশ্রয় নিতে বাধ্য করেছিল তেল আবিব। এখন সেই আল মাওয়াসিতেই অস্থায়ী তাঁবু লক্ষ্য করে চলছে ধ্বংসযজ্ঞ।
انا ماشيه في الشارع مش عارفه وين اروح ولا وين اجي হঠাৎ একটা বোমা পড়ার সাথে সাথে চারপাশে লাল আলো ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করছিল, প্রিয়জনদের খুঁজছিল। কিছু খাবার ছিল আমাদের, সব রক্তে ভেসে গেছে। تفرج علينا خليهم خلي العرب يتفرج علينا يشوفونا ايش صيت على قصف قبل الاولاد نايمين قلت الحمد لله انهم نايمين মানুষ জীবন্ত পড়ে মরছে, বোমার আঘাতে একের পর এক শিশু মারা যাচ্ছে। ওরা কৌশলে আমাদের এখানে এনেছে যাতে পুরো ফিলিস্তিনি জাতিকে নিঃশেষ করে দিতে পারে। دخلت الخيمه لقيت من الخيمه دخلت মঙ্গলবারের এই হামলায় প্রাণ হারান অন্তত ২১ জন। এর আগে রবি ও সোমবারও সেখানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, কিন্তু কিছুই পরোয়া করছে না ইসরায়েলি সেনারা। এরই মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো রাফা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে যায় ইসরায়েলি ট্যাঙ্ক। জোরালো হামলা চালায় রাফার পশ্চিমাঞ্চলেও। মধ্য রাফার আল আওদা মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি দেখা গেছে। এছাড়া কিছু ট্যাঙ্ক পশ্চিম রাফার গুরুব এলাকার পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। এই নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল, তাদের সমর্থন করেছে স্লোভেনিয়া। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলমান যুদ্ধে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে কমপক্ষে ৪৫০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৭২৩ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯২৪ জন। গত ৭ অক্টোবর থেকে ৩৬,০৯৬ ফিলিস্তিনি নিহতের তথ্য নথিভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এছাড়া দেশটির সাধারণ জনগণও এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যে ৩টি দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যারা আমাদের স্বীকৃতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ। আমরা আশা করি আপনারা ইসরায়েলের উপর আরো চাপ সৃষ্টি করবেন। আমি মনে করি এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এটা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই দেশগুলোকে ধন্যবাদ জানাই। এভাবেই ইউরোপের ৩ দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে গাজাবাসী। ইসরায়েলের উপর আরও চাপ বাড়িয়ে গাজায় সামরিক আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। এদিকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নরওয়ের ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এই স্বীকৃতি আমাদের নতুন করে আশা দিচ্ছে। এটি যুদ্ধের অবসান, দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা এবং তাদের অধিকার আদায়ে এক ধাপ এগিয়ে দিয়েছে। তবে প্রতীকী এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করে তুলেছে ইসরায়েলি সরকারকে। দেশটি বলেছে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করল ৩টি দেশ। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তেল আবিবে অবস্থানরত এসব দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে তারা। তবে কূটনীতিকরা ধারণা করছেন ইসরায়েল এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যাতে অন্য কোনো দেশ এভাবে স্বীকৃতি দিতে উৎসাহিত আর না হয়। সম্প্রতি স্লোভেনিয়া, মাল্টা এবং বেলজিয়াম ইঙ্গিত দিয়েছে যে তারাও ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পারে। এ পর্যন্ত বিশ্বের ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে ভোট দেয়। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে কানাডায় বসবাসরত পরিবারের সদস্যদের কাছে যেতে আগ্রহী গাজার ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ভিসার সংখ্যা বাড়িয়েছে কানাডা। দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এই ঘোষণা দিয়েছেন। মার্ক মিলার বলেন, ডিসেম্বরে ঘোষিত বিশেষ প্রকল্পের আওতায় গাজার বাসিন্দাদের জন্য ভিসার সংখ্যা ৫,০০০-এ উন্নীত করা হয়েছে। অভিবাসন মন্ত্রী বলছেন, গাজা ছাড়তে ইচ্ছুক ফিলিস্তিনিদের সহায়তার চেষ্টা করছে কানাডা সরকার, কিন্তু এই মুহূর্তে সেখান থেকে কাউকে বের করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নিয়ন্ত্রণ অটোয়ার হাতে নেই। গাজা ছেড়ে কানাডায় আত্মীয়দের কাছে যেতে আগ্রহী গাজার ফিলিস্তিনিদের ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এরপর তাদের বায়োমেট্রিক পরীক্ষা করা হয় মিশরে।
12 বছর পর চালু হয়েছে সিরিয়া থেকে সৌদি আরবগামী সরাসরি হজ ফ্লাইট। মঙ্গলবার 270 জন হজ যাত্রী নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর থেকে সৌদির জেদ্দা শহরে যায় প্রথম হজ ফ্লাইটটি। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও ফ্লাইট আসা যাওয়া করবে। 2009 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক শীতল হওয়া শুরু সৌদির। তার ধারাবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও। 2023 সালের মে মাসে আরব লীগের সম্মেলনে যোগ দিতে 13 বছর পর সৌদি যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার ওই সফরের পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয় রিয়াদ দামেস্ক। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের প্রস্তাব দিচ্ছে, এর মাধ্যমে তারা আগুন নিয়ে খেলছে, ফলে বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেন পুতিন। এর আগে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ দ্য ইকোনমিস্টকে বলেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে জোটের সদস্যদের উচিত ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে সহায়তা করা। তার এমন বক্তব্যের পর পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর আগে তাদের এর পরিণতি সম্পর্কে চিন্তা করা উচিত। পুতিন বলেন ন্যাটোর ইউরোপের দেশগুলোর উচিত তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে সচেতন হওয়া। আছেন 71-এ চলছে বিশ্বযোগ। গাড়ি ঘোড়া, বাস, বিমান শুধুই কি মানুষের জন্য? পোষা প্রাণীর জন্য আদৌ কতটুকু নির্ধারিত জায়গা আছে এগুলোয়? চাইলেই এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া সহজ নয় সব প্রাণীদের। সেই সংকট দূর করতেই এবার পোষা কুকুরের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার, যেখানে মানুষের মতোই কুকুরদের জন্য প্রথম শ্রেণীর সেবার সুযোগ রাখা হয়েছে। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদনে। বিমানে মানুষ বেশি নাকি কুকুর, সেটি একটি ধাঁধা। এর উত্তর যাই হোক, নিজের আদরের পোষা প্রাণীটিকে সঙ্গে নিয়েই বিমান ভ্রমণের এমন সুযোগ সত্যি বিরল। প্রাণী প্রেমীদের এই আফসোস দূর করার এক অভিনব উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার। প্রথমবারের মতো পোষা কুকুরকে ভ্রমণ সঙ্গী করার সুযোগ নিয়ে চালু করেছে বিশেষ ফ্লাইট। পোষা প্রাণীর ভ্রমণকে উপভোগ্য করতে এয়ারলাইন্সটির আয়োজনও তাক লাগানোর মতো। কুকুরদের জন্য শ্যাম্পেইন, ফুড ডগ সহ বিশেষ সব খাবার আর খেলনার আয়োজন ছাড়াও প্লেনের মাঝেই রয়েছে স্পার ব্যবস্থা। বার্ক এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিকার বলেন, বিলাসবহুল প্রথম শ্রেণীর বিমান যাত্রীর সব সুযোগ সুবিধা রয়েছে কুকুরের জন্য। একটি কুকুরের জন্য যা যা দরকার তার সবই এই ফ্লাইটের ব্যবস্থা করা আছে। তাদের উদ্বেগ আর চাপ কমাতেও সাহায্য করবে আমাদের এই ফ্লাইট। এতে তারা কোনো রকম ভয় ছাড়াই আরামে ভ্রমণ করতে পারবে। বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র 14 জন যাত্রী আর তাদের কুকুর। ইন্টারন্যাশনাল ফ্লাইটে মালিক ও কুকুরের জন্য $8,000 এবং অভ্যন্তরীণ রুটের ভাড়া $6,000 পর্যন্ত গুনতে হবে কুকুরের মালিককে। ভবিষ্যতে ফ্লাইটের মূল্য আরো কমানোর ইচ্ছা আছে আমাদের। আরো বৃহৎ পরিসরে অন্যান্য রুটেও ফ্লাইট চালু করতে চাই। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তারাও যেন একই সাথে ভ্রমণ করতে পারে সেটাই নিশ্চিত করতে চাই। বর্তমানে মাত্র 2টি রুটে চালু রয়েছে এই বিমান সেবা। নিউ ইয়র্ক সিটি মেট্রো এলাকার হোয়াইট প্লেন্স বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসের ভ্যান নুইস বিমানবন্দর এবং লন্ডনের বিগিন হিল বিমানবন্দর। তবে ভবিষ্যতে প্যারিস, মিলান, শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সৃষ্টি ঘটক, 71। প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করতে পারবেন প্রবাসীরা। চাইলে এই অ্যাকাউন্ট থেকে অর্থ আবার মিনিটেই বিদেশে আনতে পারবেন তারা। শুক্রবার নিউ ইয়র্কের এক হোটেলে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিনিয়োগকারীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমনটা জানান রাষ্ট্রীয় ও বেসরকারি খাতে 4 ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। তারা জানান অফশোর ব্যাংকিংয়ের আওতায় এ লেনদেন করলে প্রবাসীদের জন্য থাকছে কর ছাড়, সকল প্রকার লেনদেন ফি থেকে অব্যাহতির ব্যবস্থা। অগ্রণী ব্র্যাক, ডাচ বাংলা ও সিটি ব্যাংক পিএলসিতে পাওয়া যাবে এই সুবিধা। ভালো সুদের হার পাবেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ফরেন কারেন্সি হিসাবে ফেরত আসবে, ভালো সেবা পাবেন। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার যে
সঞ্চয়ের টাকা আপনি কোথায় রাখবেন? এই সমস্ত দেশে স্বল্প সুদে রাখবেন, না বাংলাদেশে আরও অনেক বেশি সুদে রাখবেন? প্রবাসী যারা আছেন তারা তো এখানে খুব কম ইন্টারেস্ট পাচ্ছেন, আমরা সেখানে সর্বোচ্চ 8.5% পর্যন্ত ইন্টারেস্ট দিতে পারছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।